আজ ছোট্ট একটু করে বাংলাদেশ নিয়ে আলোচনা করি। বাংলাদেশ যে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে এবং সেই অগ্নিগর্ভ পরিস্থিতিকে হাওয়া দিচ্ছে চীন এবং পাকিস্তান, এবং ভারতের অবস্থানটা কী। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবেই। আর আমরা যদি আজ বা এখন না ভাবি, তাহলে আগামী প্রজন্মকে আমরা সঠিক রাস্তায় সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না। তাই আমি আপনাদের প্রতিদিন ভাবনার খোরাক যোগাই, ভাবতে সাহায্য করি। তাই ভাবতে থাকুন আর আগামী প্রজন্মকে সাহায্য করুন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচারে হিন্দুরা একেবারে কোণঠাসা অবস্থায়। সেখানকার এর আগেও আমি একটা এপিসোড করেছিলাম, সেখানকার ইসকনের একজন প্রভুকে, চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করে জেলে রেখে দিয়েছেন। তার হয়ে যিনি আইনজীবী লড়াই করছিলেন আদালতে, তাকে মেরে একদম পাটপাট করে দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লুটছে। ঘোষণা করে দেওয়া হয়েছে যে তার হয়ে কোনো আইনজীবী আদালতে দাঁড়াতে পারবে না। তাকে জেলে ভরে রেখে দেওয়া হয়েছে। আর এই সমস্ত কিছু, এই যে টোটাল বাংলাদেশের যে আন্দোলন, টোটালটাই উগ্র মৌলবাদের একটা চিত্রনাট্য। এবং এটার পিছনে একদম প্রথম দিন থেকে, যেদিন মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেয়, প্রথম দিন থেকেই পাকিস্তানের আইএসআই এর সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত আছে। পাকিস্তান ওতপ্রোতভাবে জড়িত হওয়ার পিছনের যে কারণটা, সেটা হচ্ছে যে ভারত বিরোধী হাওয়া বাংলাদেশকে তুলে দিতে হবে, এবং তাতে করে লাভটা হবে পাকিস্তানের। পাকিস্তান তো এমনিতেই কোণঠাসা অবস্থা, আর এই কোণঠাসা অবস্থায় বাংলাদেশ থেকে ভারতের উপরে একটা প্রভাব খাটানোর চেষ্টা করার প্রবল ইচ্ছা পাকিস্তানের, যেটা আদৌ কোনো দিন সম্ভব হবে না। ভারতের যে পররাষ্ট্র নীতি, কূটনীতি, সেই জায়গাটায় কিন্তু পাকিস্তান একেবারেই শূন্য, জিরো। ওই সব ব্রেন ট্রেন দিয়ে ভারতবর্ষকে ধমকে চমকে কিছু করা যাবে না। কিন্তু আরেকটা মজার কথা হচ্ছে, পাকিস্তানকে উস্কাচ্ছে কে? পাকিস্তানকে কিন্তু উস্কাচ্ছে চীন। চীন নিজের দেশে মুসলিমদেরকে সঠিকভাবে তারা জায়গা দেয় না। এই তো কয়েকদিন আগে মোল্লাদের ঘাট ধরে ধরে বার করে দিল। আর এখন বলছে, এখন তারা পাকিস্তানকে উস্কাচ্ছে যে বাঙালি মুসলিমদেরকে খেপিয়ে তোলো। ভাবুন তো, এর আগে যে সরকারটি ছিল বিএনপি, এদের যে খালেদা জিয়া ছিলেন, তিনি ছিলেন উগ্র মৌলবাদের সাহায্যকর্তী। আর এই যে ইউনূস সরকার কীভাবে চলছে? এদের সাহায্যে চলছে। উগ্র মৌলবাদদেরকে নিয়ে উগ্র মৌলবাদের যে সমর্থন, সেই সমর্থনে এই সরকারটা চলছে। আজকে তাদের এক উপদেষ্টাকে দেখলাম, তার নিজের স্ত্রীর শাড়ি, ভারতের তৈরি শাড়ি ছাড়া, আমি এরপরে আসছি যে ভারত যদি বয়কট করে, ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাওয়া, অমুক করা তমুক করা, অনেক কিছু হয়েছে, আমি পরপর আসছি। তার নিজের ওই উপদেষ্টা নিজেরকে বড় করে দেখাতে গিয়ে উগ্র মৌলবাদকে প্রচ্ছন্ন মদত দিতে গিয়ে তিনি তার স্ত্রীর পরনের শাড়িটি আগুনে পুড়ালেন। তাতে ও কত বড় ভারত বিদ্বেষী সেটা তিনি প্রমাণ করলেন। ঠিক আছে, এদিকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার। ইউনূস তার রিপ্লাই দিয়ে বলেছেন, আপনি আমাদের এখানে কি শান্তিরক্ষী বাহিনী পাঠাবেন? আপনি যে বেলডাঙ্গায় অত বড় ঘটনা ঘটালেন, সেইখানে শান্তি বাহিনী চেয়েছিলেন বা শান্তি বাহিনী নামিয়েছিলেন? কত বড় রিপ্লাইটা দিচ্ছে। আজকে এত বড় ক্ষমতা হয় কি করে যে আমাদের, ঠিকই তো বলেছে, হিন্দুরা ওখানে মার খাবে, আর আমার রাজ্যে আমরা বাঙালি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালি, তিনি আমাদের হয়ে কথা বলবেন না? অবশ্যই বলবেন। এবং তিনি ঠিকই বলেছেন যে শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার।
তার উত্তরে বলছে আপনার রাজ্যে যে বেলডাঙ্গা যে এত বড় ঘটনা ঘটছে তার জন্য আপনারা কি করলেন? আপনি কি শান্তিরক্ষী বাহিনী নামিয়েছিলেন? ভাবুন একবার, স্পর্ধা দেখুন। যারা আমাদের খায়, আমাদের পড়ে, আমাদের মাথায় মানে এখন প্রস্রাব করছে। ভারতে আমি পেপারে দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, সংবাদ মাধ্যম বৈদ্যুতিন চ্যানেলগুলিতে দেখছিলাম, প্রচুর লোকের সাক্ষাৎকার। তারা এই চিকিৎসা করাতে এসে এপারে আটকে গেছে। তারা বলছে ভারত সরকার যেন তাদের ভিসাটাকে আরেকটু বাড়িয়ে দেয়, আমরা ও দেশে যেতে পারছি না, আমরা যাব না। তারা মুসলিম সম্প্রদায়, কিন্তু পেটে তাদের বিদ্যাটা আছে, পয়সাও আছে, সেই জন্যে এপারে চিকিৎসা করাতে আসতে সমর্থ হয়েছে। এবং এই চিকিৎসা তারা বলছে যে আমরা না খেতে পাই তাও থাকবো এখানে, কিন্তু ওই পারে যাব না, এই মুহূর্তে ওই পারে যাব না। মুসলিম সম্প্রদায়ের লোক, তারা বলছে যাব না। তাহলে ভাবুন, চিকিৎসা করাতে তাদেরকে প্রতিটি স্টেপে, আজকে যদি ভারত ভিসা বন্ধ করে দেয়, চিকিৎসা ভিসা বন্ধ, ট্যুরিজম ভিসা তো বাদই দেন, ট্যুরিস্ট ভিসা বাদই দেন, চিকিৎসা ভিসাটা যদি বন্ধ করে দেওয়া হয়, মেডিকেল ভিসা যেটা হয় সেটা যদি বন্ধ করে দেওয়া হয়, কী অবস্থা হবে? যাও না, মালয়েশিয়া যাও, থাইল্যান্ডে যাও, এখানে যেটাতে 1 লক্ষ টাকায় হবে সেটা ওখানে 5 লক্ষ টাকা লাগবে। পারবা তোমরা এফোর্ড করতে? সেটা নিতে পারবা? সে খরচ তোমরা সামলাতে পারবা? বোকার মতো কাজ করা ছাড়া এটাকে বলবো একদম। আসল কথা, ইউনূস তো আর পলিটিশিয়ান নয়। ইউনূস হচ্ছে একটা, ঠিক আছে, একটা কেউ মানে এই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে উনাকে কে দিল, একটা ঘুষখোর লোক, তাকে শান্তিপুর নোবেল প্রাইজ কে দিয়েছে? এটা ঘুষখোর লোক, সুদখোর। এই যে মাইক্রো ফিন্যান্সগুলি ওনার মাথায়, আর তার কোটি 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 ডলার, মানে বাংলাদেশ তো ওই টাকাকে ডলারে পরিবর্তন করে বিদেশে থাকে। বাংলাদেশের লোকরা মরে যাচ্ছে, জঘন্যতম অবস্থায় পড়ে গেছে আমাদের দেশের লোক। আমাদের দেশেরও যারা এই প্রান্তিক ক্ষুদ্র চাষি শ্রমজীবী মানুষরা, তারাও এই লোনের ফাঁদে, ওই মোহাম্মদ ইউনূসের মস্তিষ্ক প্রসূত লোনের ফাঁদে পড়ে তারাও কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে। তা কেউ দেখছে না, কেউ ভাবছে না, গ্রামে গঞ্জে হাহাকার অবস্থা। তো প্রশ্নটা আজকে আমি ওটা নিয়ে বলছি না, বলছি সেটা হচ্ছে যে ভারতবর্ষের বিরোধিতা করে বাংলাদেশ যদি নিজেকে মনে করে যে তারা সাবলীলভাবে চলতে পারবে, তাহলে আমার মনে হয় এর থেকে বড় মূর্খামো মনে হয় আর হয় না। আর সেটা মোহাম্মদ ইউনূস সরকার বলবো কেন, একটা মানে অস্থায়ী একটা উপদেষ্টা মণ্ডলী, তারা যদি মনে করে যে চীন এবং পাকিস্তানের সাহায্যে তারা ভারতকে শেষ করে দেবে, ওই যে আওয়াজ দিচ্ছে যে বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দখলে নিয়ে নেব, এর থেকে বড় কিছু আর নেই। তারা নাকি শিলিগুড়ি প্রান্তে এয়ারবেস তৈরি করেছে, চিকেন নেক আমাদের যে আছে তার শিলিগুড়ির বর্ডার বাংলাদেশ বর্ডার এরিয়াতে, তারা নাকি বাংলাদেশ নাকি চিকেন নেক এরিয়াতে নাকি এয়ারবেস তৈরি করেছে, এবং সেই এয়ারবেসে সম্পূর্ণরূপে নাকি চীন তাদের সাহায্য করেছে। চীনের সাহায্যের পিছনে কারণ, আজকে ভারত যদি এত বড় একটা অর্থনৈতিক দিক থেকে তৃতীয় দেশ হয়ে যায় বিশ্বের, আর বিদেশি যারা বিনিয়োগকারী তারা, এটা দেখুন সব কিছু ব্যবসার উপরে, সব পলিটিক্সটাও একটা বড় রকমের ব্যবসা। আর এই দেশীয় ইন্টারন্যাশনাল পলিটিক্স তো আরও ভয়ঙ্কর রকমের ডেঞ্জারাস এক পলিটিক্স। আজকে চীন দেখতে পাচ্ছে যে ভারত যদি তৃতীয় অর্থনৈতিক দেশ হয়ে যায়, মানে যেটা হতে যাচ্ছে ভারত, তাহলে যে বৈদেশিক ইনভেস্টমেন্ট, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছেন, তারা চীনকে ছেড়ে দিয়ে ভারতে আসবে। তাৎক্ষণিক কী করলো, তারা চীনের বাজারে প্রচুর পণ্যের দাম, ডলারের রেশিও সব কিন্তু পরিবর্তন করে দিল। যার ফলে কি হলো, ভারতবর্ষ থেকে আচানক গত 2 মাস ধরে ফরেনাররা ইনভেস্টমেন্ট কমিয়ে দিয়ে কোথায় চলে গেল? চীনে চলে গেল। কিন্তু চীনে গিয়ে তারা দেখলো যে এটা তো আমি একটা মহা ফাপড়ে পড়ে গেছি, ভারতবর্ষের মতো ট্রান্সপারেন্ট অর্থনীতি ও দেশে নেই। তো এই ট্রান্সপারেন্সির অভাবের জন্য তারা আবার কিন্তু এই গত বাংলাদেশ
গণ্ডগোলটার আগে মানে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে তারা কিন্তু আবার ভারতবর্ষে ফেরা শুরু করলো, যে না এটা আমাদের ভুল হয়ে গেছে। ভারতবর্ষ যে অর্থনৈতিক মানে সিকিউরিটিটা দেয় বা ট্যাক্স যে স্ল্যাবটা আছে, সেই জায়গায় আমরা কিন্তু অনেক অনেক বেশি সচ্ছল ভারতবর্ষে ইনভেস্টমেন্ট করে। এই জায়গাটায় হয়ে গেল চীনের একটা বড় আঘাত। গত নভেম্বর মাসের ওই 10-12 তারিখ আগে পর্যন্ত কিন্তু চীন অতটা বাংলাদেশ প্রীতি ছিল না, যতটা এই 10-12 তারিখের পর থেকে শুরু করলো, যখন দেখলো যে ইনভেস্টাররা ভেগে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ভারতবর্ষে যাচ্ছে। তখন তারা চিন্তা করলো যে ভারতকে কিভাবে আমরা জব্দ করব, এবং জব্দ করতে গেলে এখন এই মুহূর্তে বার্নিং সিচুয়েশনে আছে আমাদের বাংলাদেশকে খেপিয়ে তুলব, তাদের হিন্দুদের উপরে টর্চার করা শুরু করব, মানে করাবো। কাকে দিয়ে করাবো? থ্রু পাকিস্তানে কে আছে? আইএসআইকে দিয়ে এই গণ্ডগোলটা আমি পাকাবো। এবং আইএসআই ইউনুস গভর্নমেন্টের মানে তদারকি গভর্নমেন্টের প্রায় শুরুর দিন থেকে আইএসআই কিন্তু একটা চাপ সৃষ্টি করছিল মৌলবাদকে প্রাধান্য দেওয়ার জন্য। এটা কিন্তু বিশ্বের অনেক দেশই সেটা জেনে যাওয়ার ফলে আমেরিকায় যখন ট্রাম্প সরকার আসে, ট্রাম্প সরকার কিন্তু এসেই কিন্তু একটা বিবৃতি দেয়, এবং তাতে বলা হয় যে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদেরকে সিকিউরিটি দিতে হবে। কিন্তু আজকের দিনে কোনো কিছু লুকানোর নেই। বিশ্বের মিডিয়া যে কোনো একটা দেশে বা কোনো একটা প্রান্তে যদি কোনো ঘটনা ঘটে, ইনসিডেন্ট ঘটে, সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং সমস্ত রিপোর্ট কিন্তু ওপেন হয়ে যায়। যতই আজকে দেখুন বাংলাদেশ সরকার ভারতবর্ষের এবিপি আনন্দকে ব্যান করে দিয়েছে। কেন? তিনি সেই চ্যানেলটি বা সেই ব্র্যান্ডটি সত্যি কথা বলছিল, বাংলাদেশের দুর্দশার অবস্থাগুলি, ভয়াবহ অবস্থাগুলির কথা তুলে নিয়ে আসছিল। আমাদের ইউটিউবারদের মধ্যে 2-1 জনকে বাংলাদেশ থেকে ফোনে ধমকিও দেওয়া হয়েছে। আজকে ভারতবর্ষের জাতীয় পতাকার উপর দিয়ে তারা হেঁটে যাচ্ছে। কত বড় অপমাননা! এটা কি মানা যায়? কতটা নোংরামোর পরিস্থিতিতে, মানে কত নোংরামো করতে পারলে এই জিনিসগুলি হয়। জাতীয় পতাকা একটা দেশের মানে সম্মানের একটা জায়গা, সেই জায়গাটায় তারা সেইটাকে করছে। আজকে দেখছিলাম আমাদের রাষ্ট্রীয় গান জনগণ মন অধিনায়ক জয় হয়ে, এটাকেও বিকৃতভাবে বাংলাদেশে বাজানো হচ্ছে। আজকে আর বিভিন্ন দেশে ইসলামপন্থী যারা আছেন, সেই সব দেশগুলিতে অনেক জায়গায় ইসলামকে কিন্তু কোণঠাসা করে দেওয়া হচ্ছে তাদের এই উগ্র মানসিকতার জন্য। ইসরায়েল সরকার গতকাল ঘোষণা করেছে যে তাদের দেশে কোনো জায়গাতেই কোনো মসজিদে নামাজ মাইকে দেওয়া যাবে না। মানে ওদের কথায় নামাজ আদা করতে গেলে খালি গলায় করতে হবে, নামাজ আদা মাইকের মাধ্যমে হবে না। একদম মানে নেতানিয়াহু একদম মানে সরাসরি এই কথা ডিক্লেয়ার করে দিয়েছেন। চীন ঘাড় ধাক্কা দিয়ে মৌলবাদীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। অকথ্য অত্যাচার করে চীন মুসলিমদের উপরে। কতজন সেই চীনের খবর পাওয়া যায়? চীনের খবর তো খুব কম পাওয়া যায়। যেসব ইন্টারন্যাশনাল রিপোর্টাররা চুপি চুপি খবর করে, সেই সব খবর থেকে আমরা সংগ্রহ করতে পারি। কতিপয় লোক সেই খবর পায়, তারপরে আমরা পাই। তো সেই সব চীনের খবর তো বাইরে বেরোয় না। কমিউনিস্ট কান্ট্রি, খবর খুব কম বেরোয়, কিছু হয় না। যদি কোনো কারণে সেটা পজিটিভ কোনো খবর হয় তবেই বেরোয়। আপনাদের সবারই মনে আছে, আমার দর্শক বন্ধু যারা আছেন তাদের সবারই মনে আছে যে এই যে কোভিড-19 যেটাকে আমরা বলি, সেই কোভিডের ইয়েটা কোথা থেকে শুরু হয়েছিল? করোনা ভাইরাসটা কোথা থেকে এসেছিল? চীন থেকে। কিন্তু খবর পাওয়া গেছিল? পাওয়া যায়নি। যে ডাক্তারটা প্রথম বলেছিল যে এইটা কিন্তু মারণ রোগ, এটা কিন্তু একেবারে এপিডেমিক হয়ে যাবে, তাকে কিন্তু হাজতে পুরে দেওয়া হয়েছিল। তাকে তারপরে ট্রিটমেন্ট করানো হয়নি, তাকে মেরে ফেলা হলো।
এই তো চীনের তো এই অবস্থা। চীনের খবর তো আমরা পাই না। সুতরাং চীন কিভাবে মানে ওদের ওই মানে আমাদের দেশের সঙ্গে যে ওই জমির যে ঘটনাগুলি ঘটে ওই সিয়াচিন এলাকায়, অরুণাচল প্রদেশে, ওদের তো একটা নীতি আছে, 2 স্টেপ আপ 1 স্টেপ ডাউন, মানে 2টো স্টেপ এগিয়ে যাবে আর 1টা স্টেপ পিছিয়ে আসবে। ওই যে 2টো স্টেপ এগিয়ে গেল, 2 কদম এগিয়ে গেল আর 1 কদম পিছিয়ে আসলো, আর 1 কদম ওরা জায়গাটা দখল করে নিল। এই নীতিটা আমাদের মোদি সরকারের মোদিজি ধরে ফেলেছিল। কংগ্রেসের আমলে যেসব জিনিস হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। দেশের তো কোনো উন্নতির জায়গায় অবনতি হয়েছে, অনেকগুলি যুদ্ধ আমরা দেখেছি সেই সময়, এবং অর্থনীতিও আমাদের খুব বাজে অবস্থার মধ্যে ছিল। আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তো কিছুটা হলেও আমরা এই এনডিএ বা বিজেপি সরকারকে কিছুটা হলেও এই 2014 সালের পর থেকে 10 বছরে কিছুটা হলেও আমাদের অর্থনীতি স্টেবল হয়েছে। অর্থনীতি স্টেবল হওয়া অর্থ হচ্ছে দেশের উন্নতি হওয়া, এটা আমরা বুঝতে পারি। কিন্তু প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটা বিদেশ নীতি আছে, বিদেশ নীতিটাকে মানতে হবে। এত সম্মেলন হয়, ব্রিক্স সম্মেলন, G20, অমুক তমুক, সেই সব সম্মেলন কেন হয়? প্রত্যেকটা দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কটা যাতে ভালো হয়। বাংলাদেশ যদি মনে করে যে তারা ওইটু একটা জায়গা নিয়ে, পশ্চিমবঙ্গের থেকেও ছোট জায়গা, তারা সেই জায়গা নিয়ে ভারতবর্ষের বাংলা, বিহার, উড়িষ্যা দখল করার আওয়াজ দিবে আর ভারতের পণ্য বয়কট করবে, তাহলে ভারতের উচিত, ভারত সরকারের উচিত, ওই আমাদের এখানে কার্তিক মহারাজ আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলছেন না, যে বর্ডার সিল করে দেওয়া উচিত, কিচ্ছু দেওয়া উচিত না তাদের খাওয়া দাওয়ার, এটাই করা উচিত। অন্তত 1 মাস করে দেখা উচিত, 1 মাস করে দেখা উচিত যে প্রকৃত অর্থেই বাংলাদেশ বেঁচে থাকে না বাংলাদেশ মরে যায়। বাংলাদেশ কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না, বাংলাদেশের কোমরটা এতটাই ভেঙে যাবে যে তারা উঠে দাঁড়াতে পারবে না। তাই বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করা, মৌলবাদকে উস্কানি না দিয়ে মৌলবাদকে দমন করা, এবং ইসলামিক কান্ট্রি হওয়া সত্ত্বেও একটা সেকুলারিজম মেনটেন করা। এটা হচ্ছে আমার তরফ থেকে, আমি একজন ইউটিউবার হিসাবে সারা পৃথিবীর, সারা পৃথিবীতে প্রচুর আমার দর্শক বন্ধু আছেন, তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় জানায় তারা কোথা থেকে, কেউ মালয়েশিয়া থেকে, কেউ কুয়েত থেকে, কেউ মালদ্বীপ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে মেসেজ করেন। তো আমি একজন ইন্টারন্যাশনাল ইউটিউবার হিসাবে আমি বলবো যে আপনাদের সংযত হওয়া উচিত, আর এই ধরনের পাল্টা আক্রমণে না গিয়ে কারণ আপনারা পলিটিশিয়ান নন, যারা আপনারা উপদেষ্টা হয়েছেন তারা সমাজের বিশিষ্ট জন হতে পারেন। পলিটিক্সটা আলাদা জিনিস, পলিটিক্সটার মধ্যে দিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনারা সেটা করতে পারবেন না, তাহলে তো সবাই পলিটিশিয়ান হয়ে যেত। কিন্তু আপনাদের মধ্যে বিদ্যা আছে, বুদ্ধি আছে, এটাকে কাজে লাগান, আর কাজে লাগিয়ে দেশটাকে শান্ত করুন। প্রথম কথা, যারা আপনাদের ওখানে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করুন। ভারত বিরোধিতা করুন, ভারত বিরোধিতা যত পারেন করুন, কিন্তু মাথায় রাখবেন যে ভারত সরকার যদি আপনাদের বিরোধিতা শুরু করে, আপনারা বাঁচবেন তো? আপনারা বাঁচবেন তো? এইটাকে মাথায় রাখবেন। যদি মনে হয় যে হ্যাঁ আমরা ভারত ছাড়া চলতে পারবো, আজকে আদানি পাওয়ার বন্ধ করে দিলে আপনাদের ওখানে কিছু চলবে না, কিছু চলবে না। 2 নম্বর, যদি ওষুধ কোম্পানিগুলি ভারতবর্ষের ওষুধ দেওয়া বন্ধ করে দেয়, মেডিকেল তো বাদই দেন, আপনাদের লোকজন তো লক্ষ লক্ষ লোক মেডিকেল এতে আসে, ট্রিটমেন্টে আসে, ওটা বাদই দেন। যদি ওষুধ কোম্পানিগুলি ওষুধ সাপ্লাই বন্ধ করে দেয়, পারবেন তো? আগে সেটা ভাবুন। অনুশাসনে নিয়ে আসুন দেশটাকে। উপদেষ্টা মণ্ডলী হওয়ার অর্থ এই নয় যে সর্বা হয়ে যাওয়া। আপনাদের কিন্তু একটা সাময়িক মেয়াদ আছে, তারপরে কিন্তু ভোট হতে হবে। তাই এমন একটা জিনিস করে যাবেন না যে পরবর্তী প্রজন্ম আপনাদের ছিছি করবে, মুখে থুতু দেবে, এরকম জায়গায় যাবেন না। আপনারা সমাজের বিশিষ্ট জন, আপনারা চেষ্টা করুন যাতে একটা সম্প্রীতি ফিরে আসে দেশের মধ্যে।
আমার শ্রোতাদের জন্য আজকে আমার যেটা চিন্তার বা ভাবনার বিষয় সেটা হচ্ছে চীন এবং সাথে পাকিস্তান যদি এভাবে প্রচ্ছন্ন মদত দিতে থাকে তাহলে ভারতের বাংলাদেশ বয়কট করা উচিত কি না, বাংলাদেশকে বয়কট করা উচিত কি না। যখন প্রমাণিত হচ্ছে যে চীন এবং পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করছে এবং উগ্র মৌলবাদকে সাহায্য করছে, তখন একটা সেকুলার কান্ট্রি হিসাবে ভারতের বাংলাদেশকে বয়কট করা উচিত কি না। আপনারা কমেন্টসে মতামত জানান। আপনাদের বিপুল সংখ্যক কমেন্টস আমি পাই, আমি আপ্লুত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে এই পর্যন্তই। নমস্কার।